একজনও মাছ গোস্ত খাবার না। ন্যায্য পাওনাটা দিচ্ছে না। নিজে খাইতে পারি না, পোলাপান পরাম কই থেকে। 12 ঘন্টা শ্রমিকদেরকে ডিউটি করতে বাধ্য করা হয়। মালিক কখনোই শ্রমিকদের স্বার্থ দেখেনি। ইউরোপ থেকে আমেরিকা কিংবা এশিয়া, বিশ্বের যে কোনো অভিজাত শপিং মলগুলোতে চোখ আটকাবে মূল্যবান সব চোখ ধাঁধানো অলংকার। কিন্তু আরেকটু ভালো করে তাকালে একটি জিনিস কারোরই চোখ এড়িয়ে যায় না, আর তা হল চামড়াজাত পণ্য। এক সময়ের প্রয়োজনীয় চামড়াজাত পণ্য এখন আর শুধুমাত্র প্রয়োজনীয়তা নয়, পরিণত হয়েছে বিলাসী পণ্যে। বিশ্ব অর্থনীতিতে চামড়া ও চামড়াজাত পণ্য একটি শক্তিশালী খাত। এতে পিছিয়ে নেই বাংলাদেশও। বাংলাদেশের চামড়াজাত পণ্য এখন ইউরোপ থেকে আমেরিকার সব সুসজ্জিত অভিজাত বিপণিগুলোতে শোভা পায় সগৌরবে। বিশ্বের প্রায় 53টি দেশে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে প্রতি বছর 116 কোটি মার্কিন ডলারেরও বেশি আয় হয়, যা দেশের মোট রপ্তানির 3 ভাগেরও বেশি। এটি বাংলাদেশের তৃতীয় বৃহৎ বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত। উৎকৃষ্ট চামড়াজাত পণ্যের ক্রেতারা সাধারণভাবে খুবই রুচিশীল ও সচ্ছল হন। পশুর রক্ত মাংস থেকে আলাদা করা চামড়ার কথা মনে আসলে অনেকেরই হয়তো গা গোলাবে, কিন্তু চামড়ার তৈরি রুচিসম্পন্ন ব্যাগ কিংবা ফ্যাশনেবল জিনিসের লোভ তিনি কোনোভাবেই সামলাতে পারবেন না। চামড়াজাত পণ্য ব্যবহারকারীরা সচ্ছল কিংবা ধনী হলেও চামড়ার এই শিল্পী বা কারিগর যাই বলি না কেন, এরা কিন্তু মোটেও তেমন নন। তাদের জীবনের অনেকখানি গল্পই থেকে যায় আমাদের জানার বাইরে। এমনই একজন আব্দুল জলিল। জীবনের অর্ধেকটা সময়ই তিনি ব্যয় করেছেন এই ট্যানারিতে। বয়স ৮০ ছুঁই ছুঁই। যৌবনে ১৯৭১-এ বঙ্গবন্ধুর আহ্বানে জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন। তারপর ৭৪-এ জীবিকার সন্ধানে পাড়ি জমান রাজধানী ঢাকায়। কাজ নেন হাজারীবাগের এক ট্যানারি কারখানায়। কেটে যায় একে একে ৪০টা বছর। এই দীর্ঘ সময়ে তার পরিশ্রমে অনেক কারখানার চাকা সচল হলেও সচল হয়নি আব্দুল জলিলের ভাগ্যের চাকা। জীবনের এই ক্রান্তি লগ্নে এসেও দুবেলা খাবার জন্য করতে হয় চামড়া শুকানোর কাজ। তাতে কোনোদিন দুবেলা খাবার জুটলেও বেশিরভাগ দিনই থাকতে হয় অনাহারে। 40 বছর ট্যানারিতে কাম করে কিচ্ছু পাইলাম না। আমার যদি ট্যানারি না থাকলে আমি কি করে খাইব? আমি কি ভাতে মরু? এই বর্ষে আমি কই যাইব, কোথায় যাইব? অনামক গাওয়া চলতে আড্ডি আর নাই কিছু। আজ আমরা তো কিছু পাইতেছি না, কি অপরাধ করতাম না। এই গল্প শুধু একজন আব্দুল জলিলের নয়, এই গল্প হাজারীবাগের হাজারো আব্দুল জলিলের হাজারো আহাজারির গল্প।
এই গল্পের পটভূমি আজকের হাজারিবাগে প্রথম ট্যানারি স্থাপিত হয় 1947 সালে। যদিও বাংলাদেশে প্রথম ট্যানারির গোড়াপত্তন হয় নারায়ণগঞ্জে রণদা প্রসাদ সাহা বা আর.পি. সাহা নামে এক চামড়া ব্যবসায়ীর হাতে 1940 সনের দিকে। সাতচল্লিশে দেশভাগের আগে এখান থেকে কলকাতায় শুধুমাত্র কাঁচা চামড়া রফতানি করা হতো প্রক্রিয়াকরণের জন্য। তখন এই ব্যবসার পুরোটাই ছিল অবাঙালিদের হাতে। প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হওয়ায় পাকিস্তান শাসনামলের শেষ দিকে ধীরে ধীরে স্থানীয় চামড়া ব্যবসায়ীর সংখ্যা বাড়তে থাকে আর শুরু হয় স্থানীয়ভাবে চামড়া প্রক্রিয়াকরণের কাজ। ক্রমশ গড়ে ওঠে ছোট বড় বেশ কিছু ট্যানারি। তখন সব মিলিয়ে 30টির মতো ট্যানারি ছিল এই হাজারিবাগে। 1971-এ স্বাধীনতা অর্জনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশেষ নজরে আসে এই চামড়া শিল্প খাত। চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে দেখা যায় এক অভাবনীয় সাফল্য, যার ফলশ্রুতিতে বর্তমানে 60 একরের হাজারিবাগ ট্যানারিতে ছোট বড় প্রায় 206টির মতো ট্যানারি বছরে প্রায় 300 বিলিয়ন বর্গফুট চামড়া উৎপাদনে সক্ষম। দিনে দিনে চামড়া ও চামড়াজাত পণ্য বাংলাদেশের অন্যতম শীর্ষ রপ্তানি খাত হিসেবে জায়গা করে নিলেও ভাগ্যের চাকা ঘোরেনি এই পেশার শ্রমিকদের। হাড় ভাঙা খাটুনি, ঝুঁকিপূর্ণ পেশা আর নিম্ন আয়ের জাঁতাকলে পিষ্ট এসব মানুষ মৌলিক সব সুবিধা থেকেই বঞ্চিত। যে টাকা কাজ করি এই টাকাতে তো হয় না, তার বাদে 2 মাস কাম করি আর 9 মাস সুদি করে খাই, আবার 2 মাস কাম করে হেগলাও কিছু দেয়। যেই টাকা ভাই এই টাকা ভাই আমার কোনো মতোই সংসার চলে না, আমি ডাইল ভাত খাওয়ার মতন না। এই টাকাতে মনে করেন 6,000 টাকা বেতন ভাই, মনে করেন এই যে আমরা ঘর ভাড়া দিই, খাই, থাকি, এতে তো কোনো কিছু হয় না। হাজারিবাগের এই ট্যানারি থেকে আন্তর্জাতিক মানের চামড়া ও চামড়াজাত পণ্য তৈরি হলেও এর কারখানা ও তার আশেপাশের পুরো এলাকার চিত্র সম্পূর্ণ আলাদা। চারিদিকে তাকালেই দেখা যায় অস্বাস্থ্যকর আর দুর্গন্ধময় এক পরিবেশ। এখানকার ডাম্পিং ও ড্রেনেজ ব্যবস্থা দেখলে মনে হতে পারে এটি একটি ছোটখাটো খাল, কিন্তু এই খালে পানির বদলে আছে দুর্গন্ধযুক্ত ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ট্যানারির বর্জ্য, যা মূলত মানুষের জন্য ভীষণ ক্ষতিকর বিষাক্ত রাসায়নিক পদার্থ। একজন সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে কোনোভাবেই এখানে 5 মিনিটের বেশি থাকা সম্ভব নয়। যে কারণে গ্রিন ক্রস সুইজারল্যান্ড ও ব্ল্যাকস্মিথ ইনস্টিটিউটের মতে হাজারিবাগ ট্যানারি পৃথিবীর 5ম দূষিত স্থান। এর দূষণে 1,60,000 মানুষ রয়েছে চরম স্বাস্থ্য ঝুঁকিতে। প্রতিদিন যে পরিমাণ রাসায়নিক তরল বর্জ্য ফেলা হচ্ছে বুড়িগঙ্গায়, হাজারিবাগ ট্যানারি থেকে
10 থেকে 15,000 ঘন লিটার, তেজগাঁও শিল্প এলাকা থেকে 3,500 ঘন লিটার, ঢাকার অন্যান্য শিল্পাঞ্চল থেকে 2,700 ঘন লিটার। এসব বর্জ্যের মধ্যে রয়েছে ক্লোশিং লোম, সোডিয়াম সালফেট, ক্রোমিয়াম আক্রাইড, তেল, দস্তা, নিকল, সীসাসহ নানা ধরনের অ্যাসিড। এ কারণে পানির তলদেশের জীববৈচিত্র্য ও ছোট ছোট উদ্ভিদগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে। চামড়া শিল্প বিশ্বব্যাপী আসলে একটি দূষণকারী এবং বিপজ্জনক শিল্প হিসেবে পরিচিত। এটিকে পরিবেশ বান্ধব বা শ্রমিক বান্ধব করা যায় না তা না, করা যায়, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশে এমন কোনো প্রচেষ্টাই কখনো পরিচালিত হয়নি এবং শ্রম অধিদপ্তরের কোনো সরব উপস্থিতি বা কোনো কার্যকর উপস্থিতি হাজারীবাগ ট্যানারি এলাকায় আমরা কখনো দেখতে পাইনি। কারখানার ভেতরের অবস্থা আরও ভয়াবহ। যেখান থেকে শত কোটি ডলার বৈদেশিক মুদ্রা অর্জিত হয় প্রতি বছর, সেখানেও নেই ন্যূনতম স্বাস্থ্য নিরাপত্তা ব্যবস্থা। শ্রমিকদের ঝুঁকিপূর্ণ মেশিনে কাজ করতে হয় কোনো রকম সেফটি মেজার ছাড়াই। এই কারখানাগুলোতে কেমিক্যাল ও হিট প্রসেসিংয়ের ব্যবহার যত্রতত্র হলেও কোনো ধরনের তাপ নিরোধক গ্লাভস বা কেমিক্যাল নিরোধক মাস্ক সচরাচর চোখে পড়ে না। প্রতি মুহূর্তেই এইসব দক্ষ শ্রমিকদের কাজ করতে হয় ঝুঁকির মধ্যেই। আমাদের তো এই যে বিভিন্ন রকমের যে সমস্যাগুলো হয়, শারীরিক সমস্যাগুলো, এগুলোর জন্য তো ব্যক্তিগতভাবেই সব কিছু ব্যবস্থা করতে হয়। কোম্পানি থেকে তো কোনো রকম কোনো সুযোগ সুবিধা পাই না। এই হাইড্রোলিকের যে হিট, এই হিটের কারণে অনেক সমস্যা হয়। হাতে কাজে হাতে ছাকা লাগে, গ্লাভসের কোনো ব্যবস্থা নেই। আমরা জীবনে ঝুঁকি নিয়ে অনেক কষ্ট করে কাজ করি, কিন্তু সরকার বা আমাদের কোম্পানি আমাদের দিয়ে তাকায় না। কিন্তু আমার পরবর্তীতে কি হবে, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কেউ বলতে পারবে না, তখন আমার খালি হাতে এখান থেকে চলে যেতে হবে। ট্যানারি কারখানার কাজগুলো যে কোনো সাধারণ মানুষের পক্ষে করা প্রায় অসম্ভব। এর জন্য প্রয়োজন দক্ষ শ্রমিকের। ট্যানারির এইসব দক্ষ শ্রমিকের ঝুঁকিপূর্ণ কাজের উপার্জন মোটেও তাদের মুখে হাসি ফোটাতে পারে না। কারণ যেখানে 1 কেজি চালের বাজার দর সর্বনিম্ন 40 থেকে 50 টাকা, সেখানে ওভারটাইম সহ একজন শ্রমিকের 4 থেকে 6,000 টাকার মাসিক পারিশ্রমিকে 4-5 জনের সংসারের হিসাবের অঙ্ক মেলানো বেশ দুরূহ। ন্যূনতম মজুরি 9,300 টাকা নির্ধারিত হলেও কোনো কারখানাতেই মানা হয় না শ্রমিকদের ন্যায্য মজুরির নীতিমালা। চাকরির বয়স 8 বছর, এর ভিতরে বেতন হচ্ছে 6,000 টাকা। আর জানুয়ারি মাস থেকে আমাকে বেতন বাড়ছে, এখন আমরা বেতনটা পাই নাই। সরকারি আইন অনুযায়ী আমরা যারা পাচ্ছি ওইটা আমাদের ন্যায্য পাওনাটা দিচ্ছে না। এখানে নারী ও পুরুষ শ্রমিকের মজুরিতেও রয়েছে বিস্তর ফারাক। একজন দক্ষ পুরুষ শ্রমিকের উপার্জন 6 থেকে 8,000 টাকা হলেও
একজন নারী শ্রমিকের ক্ষেত্রে তা 4 থেকে 6 হাজারের মধ্যেই সীমাবদ্ধ। তাদের অধিকাংশকেই 12 ঘন্টার উপর কাজ করতে বাধ্য করা হয়। নিম্ন বেতনের এই কঠিন পরিশ্রমের পরও নেই কোনো সরকারি ছুটি, এমনকি নেই কোনো মাতৃত্বকালীন ছুটিও। কোনো কোনো ক্ষেত্রে ঘটছে নারী নিগ্রহের মতো ঘটনাও। নাই আমার সপ্তাহে ছুটি, নাই আমার সরকারি ছুটি, নাই আমার কোনো কিছু সুবিধা। পুরুষের একটু বেশি বেতন আর মহিলাদের একটু কম বেতন। মনে করেন আমরা 10 জন মহিলা কাজ করি, 10 জন মহিলার উপর খুব অত্যাচার করে। 2 মিনিট কি 1 মিনিট লেট হলে আমাকে ঢুকতে দেয় না। কাজ করি, এটা একটা কষ্ট না? এটা তো আমাদের একটা কষ্ট আছে। এই যে উঠতে নামতে, এই যে আমরা ক্লিপ লাগাইতেছি, একটু নিচে হইলে আমাকে সুবিধা আরো ভালো হইব। কোনো কোনো কারখানায় 12 ঘন্টা শ্রমিকদেরকে ডিউটি করতে বাধ্য করা হয়, এখনও সাপ্তাহিক ছুটি দেয় না। এখানে শ্রমিকেরা মারাত্মকভাবে শোষিত হচ্ছে। মালিক কখনোই শ্রমিকদের স্বার্থ দেখেনি। শিশুশ্রম একটি দেশের জন্য দায়। যে বয়সে একটি শিশুর স্কুলে যাওয়ার কথা, সে বয়সে সে স্কুলের বদলে কোনো শ্রমে নিযুক্ত হলে সেটি যেমন সমাজ তথা রাষ্ট্রের জন্য ক্ষতিকর, তেমনি ওই শিশুর জন্যও একই রকম ক্ষতিকর। আর ট্যানারি হলে তো কথাই নেই। মুখে মুখে শিশুশ্রমের বিরোধিতা করা হলেও এর প্রমাণ বাস্তবে একেবারে নেই বললেই চলে। এমন কারখানা খুব কমই চোখে পড়বে যেখানে একজনও শিশু শ্রমিক নেই। একটি গবেষণায় দেখা যায়, ট্যানারির মোট 30,000 শ্রমিকের মধ্যে 85% পুরুষ, 15% নারী এবং 3.5% শিশু। এদের মধ্যে 22% শ্রমিকের বয়স 18 বছরের নিচে, 7% শ্রমিকের বয়স 14 বছরের নিচে। এই মানবেতর জীবনে যেন নেই এক ফোঁটা মানবিকতা। এই ট্যানারিতে এমন শ্রমিক পাওয়া খুবই দুঃসাধ্য যিনি কোনো রকম শারীরিক জটিলতায় ভুগছেন না। সারাদিন কাজ করলে শরীর খারাপ হয়, শ্বাসকষ্ট হয়, শৈলাত্ম চুলকায়, শৈলাত্ম ব্যথা করে। হাজারীবাগ ট্যানারি এলাকায় গেলে আঙ্গুল নিয়ে এমন শ্রমিকের সংখ্যা খুব কম পাবেন বলে আমার মনে হয় না। গায়ে ঘা আছে এমন শ্রমিকের সংখ্যা খুব কম পাবেন বলে আমার মনে হয় না। সারা বছরই আলসার এবং গ্যাস্ট্রিকে ভুগছে এমন শ্রমিকের সংখ্যা প্রচুর, এবং ঘ্রাণেন্দ্রিয় গন্ধ নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে এমন শ্রমিকের সংখ্যা আসলে অগণিত। এরা যখন কাজ শুরু করে তখন ওদের স্বাস্থ্যের কি অবস্থা এবং কাজের মাঝপথে কি অবস্থা বা কাজ ছেড়ে যখন আর করতে পারে না তখন কি অবস্থা, এটা কোনো মনিটরিং শ্রম অধিদপ্তর কখনো করে না। কারখানায় ব্যবহৃত হয় অ্যাসিড, ক্রোমিয়াম, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম সালফাইড, ফর্মালডিহাইড অ্যাজোক্লোরান্স, পেন্টাক্লোরোফেনল সহ মানব শরীরের জন্য ক্ষতিকর বেশ কয়েকটি রাসায়নিক উপাদান। লোম অপসারণের সময় যে লাইমিং অপারেশনটা করে, এক্ষেত্রে সোডিয়াম সালফাইড এবং লাইম একত্রে থাকে। এগুলো যদি শ্রমিকদের হাতে লাগে তাহলে স্কিন ক্ষতিগ্রস্ত হবে,
অনেক কেমিক্যাল যদি ড্রাম ওপেন রাখে অথবা বস্তা খোলা রাখে, কিছু ফিউম বা গ্যাস উৎপন্ন হয়ে এগুলো নাকের মাধ্যমে দেহে প্রবেশ করতে পারে। মনে হতে পারে আজকে কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু ইন দ্য লং টার্ম এটা ক্ষতি হবে। গুরুত্বপূর্ণ বেটিং অপারেশনে নির্গত গ্যাসের ক্ষতিকর প্রভাব আপাত দৃষ্টিতে ধরা না পড়লেও পরে তা মারাত্মক আকারে চোখে পড়ে। এসব কেমিক্যাল রিঅ্যাকশনের কারণে শ্রমিকদের বিভিন্ন ধরনের চর্মরোগ ও আলসার যেন এক মামুলি ব্যাপার, যা পরবর্তীতে ক্যান্সারের মতো মারাত্মক প্রাণঘাতী রোগের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু তাদের জন্য নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা কিংবা প্রাথমিক চিকিৎসা সেবাটুকুও। তো এটা গন্ধ যেভাবে পাচ্ছি, নাকে ক্ষতি হচ্ছে, ফুসফুসেও ক্ষতি হচ্ছে। খুব বেশি মাত্রায় যদি ইনহেলেশন হয় সেটা ক্যান্সার পর্যন্ত হতে পারে। চামড়ার দিক থেকে বলতে গেলে সকল ধরনের চর্মরোগ এখানে হওয়া সম্ভব। ইন লং রান এমনকি এটা যখন আমাদের বডি থেকে এক্সক্রিট হয় থ্রু কিডনি, সে কিডনিরও ড্যামেজ হতে পারে। যেখানে একটি চামড়ার ব্যাগ, বেল্ট কিংবা জুতার স্থান হয় কোনো অভিজাত বিপণীর ঝলমলে শোকেসে, সেখানে যে শ্রমিক জীবন ক্ষয় করে হাড়ভাঙা পরিশ্রম দিয়ে তিলে তিলে তৈরি করেছেন এই পণ্য, তার থাকার জায়গাটি কিন্তু কোনো অভিজাত বাসস্থান নয়। এটিকে ঘর বললে ভুল হবে। পরিবার নিয়ে অস্বাস্থ্যকর নোংরা কোনো ছাউনির নিচে গাদাগাদি করে দিনের পর দিন পার করে দিচ্ছেন এই ট্যানারি শ্রমিকেরা। এটি নগর হলেও এখানে নেই কোনো নাগরিক সুবিধা, নেই বসবাসের সুস্থ পরিবেশ, আছে শুধু জীবন ধ্বংসকারী চামড়ার বর্জ্য আবর্জনা। কষ্ট করে থাকি, এখন কি করবো, হালি থাকা লাগবে। এখন মনে করেন বেতন বেশি নেই, আমরা তো টাকার জন্য তো মনে করেন যে আমরা বেশি দামি খরচ যেতে পারি না। চাউলেরও দাম, দই তরকারিরও দাম, আমরা তো খাইতে পারি, আমরা তো সপ্তাহের মধ্যে একদিনও মাছ গোস্ত খাই পাই না। প্রত্যেকটি মানুষকেই কর্মদীপ্ত সময় পার করে মুখোমুখি হতে হয় এক কঠিন বাস্তবতার, বার্ধক্যের। মানুষ তার যৌবনে পরিশ্রম করে তার বার্ধক্যকে নিরাপদ রাখতে। তাই প্রতিষ্ঠানগুলো তাদের কর্মচারীদের জন্য প্রভিডেন্ট ফান্ড বা গ্র্যাচুইটির ব্যবস্থা রাখে। কিন্তু জীবন বিকোনো হাড়ভাঙা খাটুনির এইসব শ্রমিকের নেই শেষ বয়সের বিন্দুমাত্র নিরাপত্তা। ৮০% বেশি শ্রমিকের নেই চাকরির কোনো নিরাপত্তা, নেই সার্ভিস কন্ট্রাক্ট পেপার, আর ছুটির দাবি তো অমূলকই। আর তাই শেষ বয়সে একজন চামড়া শ্রমিকের শেষ সম্বল শুধু ক্ষোভ ও হতাশা।
এই সংকটাপন্ন ট্যানারি শ্রমিকদের কর্মপরিবেশ উন্নয়নের লক্ষ্যে 2013 সাল থেকে বাংলাদেশ লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন বা BLF ট্যানারি শ্রমিকদের সংগঠন ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সাথে একাত্ম হয়ে কাজ করে যাচ্ছে। তারা সাধারণ শ্রমিকদের পাশে থেকে ট্যানারি মালিকদের সাথে তাদের দাবি দাওয়া নিয়ে কথা বলার পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। BLF শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির জন্য শ্রমিক অধিকার, শ্রম আইন, শোভন কর্মপরিবেশ, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা, রাসায়নিকের নিরাপদ ব্যবহার ও সংরক্ষণ প্রভৃতি বিষয়ের উপর বিষয়ভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। এর পাশাপাশি শ্রমিকদের বিভিন্ন আইনি সহায়তা, শ্রমিক ও প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃযোগাযোগ স্থাপনেও BLF কাজ করে থাকে। স্টাডি সার্কেল মেথড অফ এডুকেশন ব্যবহার করে শ্রমিকদের মধ্যে আলোচনার পদ্ধতির উপরে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় এবং এই পদ্ধতি ব্যবহার করে শ্রমিকরা তাদের সমস্যা নিয়ে আলোচনা করতে পারে, নিজেদের মধ্যে আলোচনা করে নিজেদের সমস্যা সমাধানে পদক্ষেপ নিতে পারে, সচেষ্ট হতে পারে। এছাড়া সাভার চামড়া শিল্প নগরীতে হাজারীবাগ ট্যানারি শিল্প স্থানান্তরের প্রেক্ষিতে সৃষ্ট শ্রমিকদের সংকট নিরসনে বহুপক্ষীয় সংলাপের আয়োজন ও সুপারিশমালা তৈরি সহ শ্রমিকদের ন্যায্য হিস্সা ও সকল সুযোগ সুবিধা আদায়ে BLF এবং ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন দীর্ঘদিন যাবৎ যুগপৎ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। সরকার ট্যানারি শ্রমিকদের ব্যাপারে যথেষ্ট সহানুভূতিশীল হলেও এ পর্যন্ত সেখানে আবাসনের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। মালিকদেরকে যেমন বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে, তেমনি এই শ্রমিকদের সমস্যাগুলির সমাধান করবেন, এটাই আমরা আশা করি। পৃথিবীর পঞ্চম দূষিত স্থান হিসেবে চিহ্নিত এই হাজারীবাগ ট্যানারি। পুরো পৃথিবী যেখানে পরিবেশ দূষণ রোধে সোচ্চার, সেখানে এই হাজারীবাগ ট্যানারির স্থানগত অবস্থান নিয়ে প্রশ্ন ওঠা একেবারেই অস্বাভাবিক নয়। সালে শহর উন্নয়ন ও পরিবেশ দূষণ কমাতে সরকার হাজারীবাগ ট্যানারি সাভারে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়। শ্রমিকেরা এটিকে সাধুবাদ জানালেও এক অদৃশ্য ভয় যেন তাদেরকে জেঁকে বসে। শ্রমিকদের এতদিনের প্রত্যাশা ও দাবির পাশাপাশি বিস্ফোরার মতো জন্মায় এক নতুন সংকট। একে একে সামনে আসতে থাকে নতুন কিছু প্রশ্ন আর নতুন কিছু শঙ্কা। চাকরির নিরাপত্তা যেন আরও বেশি অনিরাপদ হয়ে পড়ে। ট্যানারি শিফট নিয়ে সাপারের জায়গা আম করে কী ভয় করবো, আমগো তো কিনো ভয় সরকার করো না, আমি আমি কীভাবে খাবো? আমরা তো জানি না যে ট্যানারি যাইবে না যাবে, এটা তো আমাকে সিদ্ধান্ত দেয় নাই। আমরা কেমনি কীভাবে আমরা চলবো? মালিক পক্ষ থেকে ট্যানারিকে হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তরের বিষয়টিকে সাধুবাদ জানানো হলেও শ্রমিকদের সমস্যাগুলো বারবারই উপেক্ষিত থেকে যায়। আমাদের ওইখানে কিছুই করেনি। মালিকদের তো জায়গার ব্যবস্থা হয়ে গেছে, আমাদের তো কোনো ব্যবস্থা হয়নি। শ্রমিকদের কি হবে এটা কেউ বলতে রাজি না। আমরা ওয়ার্কাররা কী করবো, কীভাবে থাকবো? লাভবান হইলে কি বড় আলাদা হচ্ছে, ধরো এটার মালিক ইয়ানো জায়গা হিয়ানো জায়গা। এখানে শিফটিংয়ের মধ্য দিয়ে আমরা যে ক্ষতিগ্রস্ত হব, আমাদের এই ক্ষতিপূরণ কে দিবে, আমাদের বিষয়টা কি দেখবে? এখানকার সকল কলকারখানাগুলোকে সরকার ফ্যাসিলিটির মধ্য দিয়ে তাদেরকে স্থানান্তর করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু এই স্থানান্তর প্রক্রিয়ায় শ্রমিকদের বিষয়গুলোকে
শ্রমিকদের ইস্যুগুলোকে এখনও সুরাহা করা হয় নাই। যে দাবি এতদিনেও মানা হয়নি, বাস্তবায়ন হয়নি শ্রম আইনের, এই সংকটে মালিকপক্ষ কি তাদের পুরনো অবিশ্বাসের রূপ পাল্টে ট্যানারি শ্রমিকদের মানবিক অধিকার পূরণে এগিয়ে আসবে? এই শিল্পকে এগিয়ে নিতে হলে আপনার মনে করেন যে মালিক শ্রমিক সকলে মিলে কিন্তু আপনার কাজ করতে হবে। এখানে থেকে আমরা যে সাভারে যাব, সেই সাভারে কিন্তু আপনার মনে করেন যে আমাদের প্রথমত দাবি ছিল যে শ্রমিকদের একটা ডরমেটরি করে দেওয়া এবং আপনার শ্রমিকদের ছেলে মেয়েদের জন্য চিকিৎসার ব্যবস্থা, স্কুলের ব্যবস্থা, হসপিটালের ব্যবস্থা করা, সেগুলো কিন্তু আপনার মনে করেন যে আপনার অপূর্ণ রয়ে গেছে। দক্ষ শ্রমিকদেরকে আমরা যদি না নিয়ে যেতে পারি ওইখানে, তাহলে কিন্তু আমরা আমাদের যে প্রোডাকশনের ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি অনুযায়ী আমরা প্রোডাকশন দিতে পারবো না। মালিকেরা আসলে যে কথাগুলো আমাদের সাথে বলছেন, এই কথাগুলো ওনারা রক্ষা করছেন না। ফলে আমরা এই যে প্রায় 30,000 শ্রমিকের আমরা তাদের চাকরির নিরাপত্তা আমরা ভুগছি এবং তাদের চাকরির কোনো আমরা গ্যারান্টি পাচ্ছি না। এই ট্যানারি শ্রমিকদের শ্রমের সুবিধা সবাই নিতে চাইলেও তাদের মানবেতর জীবনের দায় কেউই নিতে চাইছে না। তাদেরকে এখনো পর্যন্ত কোনো ধরনের সার্ভিস ট্রান্সফার সার্টিফিকেট দেয়া হয়নি। নিশ্চিত করা হয়নি শ্রমিকদের সাধ্যের মধ্যে বাসস্থান, ক্যান্টিন ফ্যাসিলিটি, মেডিকেল ফ্যাসিলিটি কিংবা ছেলে মেয়েদের লেখাপড়ার বিষয়টি। সাভারে কারখানা স্থানান্তরে ট্যানারি মালিকদের আর্থিক ক্ষতিপূরণ সহ 3 থেকে 10 গুণ জায়গা বরাদ্দ দেয়া হলেও শ্রমিকদের ক্ষতিপূরণের ব্যাপারটি এখনও রয়ে গেছে ধোঁয়াশায় আবৃত। 206টি ট্যানারির ভবিষ্যৎ নিয়ে সুপরিকল্পনা থাকলেও নেই 30,000 ট্যানারি শ্রমিক ও তাদের পরিবারের প্রায় 1.5 লক্ষাধিক মানুষের ভবিষ্যৎ পরিকল্পনা। ট্যানারি শিল্পটা গড়ে উঠছে দক্ষ শ্রমিকের মধ্য দিয়ে। এটা যদি আজকে সেখানে দক্ষ শ্রমিক তারা না নেয় এবং দক্ষ শ্রমিক যদি না যায় এবং আবাসনের ব্যবস্থা যদি না হয়, তাদের মেডিকেলের ব্যবস্থা না হয়, তাদের ছেলে মেয়ে লেখাপড়ার যদি ব্যবস্থা করা না হয়, তাহলে শ্রমিকরা গিয়ে থাকবে কোথায়? সুতরাং আজকে দক্ষ শ্রমিকের অভাবে এই শিল্পটা হুমকির সম্মুখীন হবে। ফলে আমাদের এই একটা দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী এই শিল্প মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে যাবে, যেটা আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হবে, আমাদের এই গুরুত্বপূর্ণ সেক্টরটি ক্ষতিগ্রস্ত হবে। এই ট্যানারি শিল্প এবং এর শ্রমিকেরা যখনই সাভারে যাবে, সেখানে গেলে যেন এখানকার শ্রমিকেরা তারা যেন তাদের ন্যায্য মজুরিগুলো যেন সে নিশ্চিত থাকে, তাদের অন্যান্য সুযোগ সুবিধা বিশেষ করে বাসস্থান এবং তাদের ছেলেদের লেখাপড়ার সেই সুযোগ, এমনকি সেখানে ক্যান্টিন ফ্যাসিলিটিস সহ মেডিকেল ফ্যাসিলিটিস সহ আদার ফ্যাসিলিটিসগুলো যেন এনশিওর করা যায়। আশা করি সরকার এবং মালিক পক্ষ উভয়ই যারা ওখানে কাজ করবে তাদের ন্যায্য মজুরি নিশ্চিত করবে এবং তাদের আবাসনের ব্যবস্থা থাকবে। সাভারে যেন শ্রমিকেরা একটি নিরাপদ কর্মপরিবেশে বাস করতে পারে এবং মানুষের বেঁচে থাকার জন্য ন্যূনতম যা প্রয়োজন সেটা নিয়ে বাস করতে পারে, সেটা নিশ্চিত করতে সরকারকেও কিছুটা এগোতে হবে। সবচাইতে বেশি আগাতে হবে মালিক পক্ষকে। মালিক পক্ষেরই প্রাথমিক দায়িত্ব হচ্ছে শ্রমিকদের মঙ্গল নিশ্চিত করা। তারা তা করছে কিনা এটা দেখার দায়িত্ব হচ্ছে সরকারের। বৈদেশিক মুদ্রা অর্জনকারী এই চামড়া ও চামড়াজাত শিল্পের উন্নয়নে সোচ্চার সরকার, এনজিও ও অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো, তারপরও কিন্তু কখনোই বড় হয়ে উঠছে না শ্রমিকদের অধিকার কিংবা নিরাপত্তার বিষয়টি।
যাদের হাতে তিলে তিলে গড়ে উঠেছে এই চামড়া ও চামড়াজাত পণ্য শিল্প, যাদের ঘাম ঝরানো শ্রমের বিনিময়ে অর্থনীতিতে স্বাবলম্বী হচ্ছে দেশ একটু একটু করে, সেই শ্রমিকদের প্রতি শোষণ আর গঞ্জনা আজও বন্ধ হয়নি। অন্যায় আর শোষণের সমাপ্তি না হলে এই শিল্প হয়তো আর সগৌরবে মাথা তুলে দাঁড়াতে পারবে না। শ্রমিকের কয়েক দশকের চোখের পানি আর জীবনক্ষয়ী শ্রমের প্রকৃত মূল্য নিশ্চিত না হলে কোনোভাবেই চামড়া ও চামড়াজাত পণ্য শিল্প কখনোই তার সর্বোচ্চ সাফল্যে পৌঁছতে পারবে না। শ্রমিকের আহাজারি একটি শিল্প তথা একটি দেশের সমৃদ্ধির পথে বিরাট এক প্রতিবন্ধকতা। ট্যানারি সাভারে পুরোপুরি স্থানান্তরের আগে নিশ্চিত করতে হবে শ্রমিকদের চাকুরি। সমৃদ্ধির পথে এগিয়ে চলা আজকের বাংলাদেশে আমাদের একটাই চাওয়া, শ্রমিকের ন্যায্য মজুরির পাশাপাশি তাদের বাসস্থান, স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ, প্রয়োজনীয় চিকিৎসা সেবাসহ অন্যান্য সুযোগ সুবিধা। অর্জিত হোক শ্রমিকের ন্যায্য অধিকার, এগিয়ে যাক দেশ সমৃদ্ধির দিকে।